আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ MBBS 59 ব্যাচ থেকে বলছি। তো আজকে আমি কথা বলবো যে পোর্টাল হাইপারটেনশনটার আমাদের সিস্টেমিক ব্লাড প্রেশারের উপরে ইফেক্ট কী। ওকে, তার মানে আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে একটা কুইজ দিয়েছিলাম যে পোর্টাল হাইপারটেনশন হলে কোন ঘটনাটি ঘটবে আপনার ব্লাড প্রেশারের ক্ষেত্রে। সেটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে, মেইন আর্টারিয়াল প্রেশারটা কমে যাবে। অ্যান্সারটা হলো এটা। আরেকটা অপশন দিয়েছিলাম কার্ডিয়াক আউটপুট ডেফিনেটলি বেড়ে যাবে এখানে। ঠিক আছে, এখন আসেন কেন। আচ্ছা, তো আমি এই এক্সপ্লেন করার আগে আমি আপনাদেরকে একটু ফিজিওলজিটা নিয়ে 4-5 মিনিট একটু কথা বলবো, তাহলে আপনাদের বুঝতে ইনশাল্লাহ খুবই সহজ হবে বিষয়টা। আচ্ছা, এখন আসেন, আপনারা দেখেন আমরা জানি লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের ব্লাডটা বের হয়ে হোল বডিতে সার্কুলেট করে এবং আবার সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভার থ্রোতে রাইট অ্যাট্রিয়ামে এসে ড্রেইন করে। এটি হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন। এখন এই সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে আরেকটা সার্কুলেশন ঢুকে থাকে ইন্টারমিডিয়েটভাবে, সেটা হলো পোর্টাল সার্কুলেশন। আপনারা সবাই জানেন এটা। দেখেন এখানে লক্ষ্য করেন যে এই যে মাঝখানের এই জায়গাটা দেখেন, এটা হলো কিন্তু পোর্টাল সার্কুলেশন। এটা হলো পোর্টাল সার্কুলেশন। কিভাবে দেখেন, এই যে এই অ্যাওটাতে ব্লাড আসে কোত্থেকে? লেফট ভেন্ট্রিকল থেকে। আচ্ছা, এখন এই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওটাতে যখন ব্লাড আসে, এই অ্যাওটা থেকে ব্লাডটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায় থ্রু আর্টারি, বাইলেটারাল আর্টারিগুলোর মাধ্যমে। আচ্ছা, এখন অ্যাওটার 3টা ভেন্ট্রাল ব্রাঞ্চ হচ্ছে কি? একটা হলো সিলিয়াক ট্রাঙ্ক, আরেকটা হলো সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, আরেকটা হলো ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। এই তিনোটা ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ওরা কোথায় সার্কুলেট করে? ওরা হচ্ছে স্টমিক, স্প্লিন, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, এগুলোকে ওরা অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দেয়। এখন এই অর্গানগুলো থেকে যখন আবার ব্লাডটা ফিরে আসে, তখন কিন্তু সে সরাসরি দেখেন ইনফেরিয়র ভেনা কাভাতে সরাসরি আসছে? নেভার আসছে না। এই ব্লাডটা, এই ভেনাস ড্রেনেজটা এই অর্গানগুলো থেকে প্রথমে কোথায় যাচ্ছে? লিভারে যাচ্ছে। কোন ভেইনের মাধ্যমে? পোর্টাল ভেইনের মাধ্যমে। তারপরে সেখান থেকে দেখেন হেপাটিক ভেইন হয়ে সে ফিরে আসছে কোথায়? ইনফেরিয়র ভেনা ক্যাভাতে। তার মানে এই যে এত বড় বড় 3টা ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, এগুলোর মাধ্যমে যে এত ভালো অ্যামাউন্টের একটা ব্লাড যাচ্ছে, ওই ব্লাডটা আমার ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ফিরে আসবে কি আসবে না সেটা ডিসাইড করছে লিভার। যদি লিভারের মধ্যে কোনো অবস্ট্রাকশন থাকে, অথবা যদি পোর্টাল ভেন্টের মধ্যে কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে ব্লাডটা এখানে আসবে, এই অর্গানগুলোতে আসবে ঠিকই, কিন্তু সিস্টেমিক ভেইনে মানে ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ভালোভাবে ফিরে আসতে পারবে না ডিউ টু ব্লকেজ। ওকে, এখন পোর্টাল হাইপারটেনশনটা কোথায়? পোর্টাল হাইপারটেনশনটা হয় ঠিক এখানে। পোর্টাল হাইপারটেনশনটা হলো আইদার আপনার লিভারটা সিরোটিক হয়ে গেছে, ফলে সেখানে ব্লাডটা আটকা পড়ে যাচ্ছে, ভালোভাবে ব্লাড ফিরে আসতে পারতেছে না, অল্প অল্প ফিরে আসতেছে, অথবা লিভার ওকে পোর্টাল ভেনে কোনো একটা ব্লক। এটা আপনারা ডেভিডসনে পড়ছেন যে আমরা প্রি সাইনুসয়েডাল, প্রি হেপাটিক, তারপর হচ্ছে সাইনুসয়েডাল, আবার হচ্ছে পোস্ট হেপাটিক, এভাবে বিভিন্ন ক্লাসিফাই করি। আলটিমেটলি পোর্টাল হাইপারটেনশনে ঝামেলাটা হচ্ছে পোর্টাল ভেইনে ব্লক, অথবা লিভারের মধ্যে কোনো একটা ব্লক জ্যাম হয়ে গেছে, ফলে ব্লাডটা এই স্ফ্ল্যাঙ্কনিক আর্টারিগুলো দিয়ে আসতেছে ঠিকই, বাট আমাদের ইনফেরিয়র ভেনা ক্যাভাতে রিটার্ন করতে পারছে না। ওকে, তাহলে এই একটা অ্যানাটমি ফিজিওলজি আপনাদের সাথে আমি বললাম। এখন আসেন আরেকটা জিনিস আমরা একটু কথা বলি, ফিজিওলজি। আমাদের ব্লাড প্রেশারটা যখন কমে যায়, এটাকে আমরা দুইভাবে রেগুলেট করি, শর্ট টার্ম রেগুলেশন এবং লং টার্ম রেগুলেশন। শর্ট টার্ম রেগুলেশনটা আমরা কীভাবে করি? ভায়া নার্ভাস সিস্টেম, মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, এখন কারো যদি ব্লাড প্রেশারটা সাডেনলি ড্রপ করে, তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম উইদিন ফিউ সেকেন্ড অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, অ্যাক্টিভ হওয়ার পরে সে কী কাজ করবে? সে কাজ করবে 2টা টার্গেট অর্গানের উপরে, একটা হচ্ছে অন ইয়োর হার্ট, আরেকটা হলো অন ইয়োর ব্লাড ভেসেলস। ওকে, এখন হার্টের উপরে তার রোল কি? সে অ্যাসিনোটের ইম্পালস রেট বাড়িয়ে হার্ট রেট বাড়াবে, আবার হচ্ছে সে কার্ডিওমায়োসাইটের বিটা 1 রিসেপ্টরের উপরে কাজ করার মাধ্যমে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে। তার মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আপনার হার্টের উপরে কাজ করে, দুটো কাজ করে, হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন সে বাড়িয়ে দেয়।
আচ্ছা, তাহলে এই দুটো যদি বেড়ে যায় তাহলে লেফট ভেন্ট্রিকল প্রতি স্ট্রোকে, প্রতি সিস্টোলিতে বেশি বেশি ব্লাড বের করবে, যেহেতু ফোর্স অফ কন্ট্রাকশন বেশি। আবার সে সিস্টোলের রেট বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ সে করছিল 72 বিটস পার মিনিট, এখন সে করছে 90 বিটস পার মিনিট। তাহলে হার্ট রেট অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্স অফ কন্ট্রাকশন, দ্যাট মিনস আমার স্ট্রোক মানে রেটটা বেড়ে গেছে। ফলে আলটিমেটলি বলেন তো সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে আমার কার্ডিয়াক আউটপুটটা কী হবে? ডেফিনেটলি ইনক্রিজ করবে। আচ্ছা, তাহলে এটা গেলো হার্টের উপরে সিম্প্যাথেটিকের ইফেক্ট। তাহলে ব্লাড ভেসেলসের উপরে সিম্প্যাথেটিকের ইফেক্ট কী? ইয়েস, ব্লাড ভেসেলস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আর্টারি আর একটা হচ্ছে ভেইন। দুই ধরনের ব্লাড ভেসেলস আমাদের আছে। ওকে, তাহলে এখন আমরা ইন্ডিভিজুয়ালি দেখব। এখন দেখেন মজার বিষয় হলো যে আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা আর্টারিরও কনস্ট্রিকশন করে, ভেইনসেরও কনস্ট্রিকশন করে, এবং কিছু স্পেসিফিক অর্গানের আর্টারির উপরে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রোল বেশি। দ্যাট মিনস আমরা বলি না মামার বাড়ির আবদার, সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা কয়েকটা স্পেসিফিক আর্টারিকে খুব বেশি ভ্যাসো কনস্ট্রিকশন করে। ওই আর্টারিগুলো কী কী দেখেন, এটা গাইডন অ্যান্ড হল থেকে নিয়েছি। যেমন সিম্প্যাথেটিক ভ্যাসো কনস্ট্রিক্টর ইফেক্ট ইজ মোর পটেন্ট ইন স্প্লেনিক আর্টারি, স্ফ্ল্যাঙ্কনিক আর্টারি। মানে বুঝছেন স্ফ্ল্যাঙ্কনিক আর্টারি মানে কি? সুপিরিয়র মেসেন্টারিক, তারপর ইনফেরিয়র মেসেন্টারিক, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চগুলো, এটাই হচ্ছে স্প্ল্যাঙ্কনিক। তারপর হচ্ছে রেনাল আর্টারি, কিউটেনিয়াস আর্টারি। এই কারণে যখন সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, ফলে এই আর্টারিগুলো সব সিভিয়ার ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে এই অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই কমে যায়, এবং আমার যেখানে ব্লাড সাপ্লাই দরকার মাসেলে ব্লাড সাপ্লাই বেড়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে কি আমাদের আর্টারিওলের উপরে সিম্প্যাথেটিকের ইফেক্টটা কি। আচ্ছা, এখন আর্টারিওলটাকে সে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, মনে রাখেন। তবে একটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে, যদি আর্টারিওলে অ্যাট দ্য সেম টাইম ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স প্রেজেন্ট থাকে, তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন ওই আর্টারিওলগুলোকে ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারে না। তার মানে আর্টারিওলটার উপরে দুইটা জিনিসের রোল, একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন আর একটা হচ্ছে ভ্যাসোডাইলেটরি সাবস্টেন্স। ঠিক আছে, যদি সিমুলটেনিয়াসলি দোনোজনে প্রেজেন্ট থাকে আর্টারিওলের উপরে ভ্যাসোডাইলেটর অ্যান্ড সিম্প্যাথেটিক, তাহলে কার রোল বেশি? ভ্যাসোডাইলেটর। এবং তখন আর্টারিওলটা সিম্প্যাথেটিকের কথা না শুনে ভ্যাসোডাইলেটরের কথা শুনে সে ভ্যাসোডাইলেশনে চলে যাবে। ওকে, আচ্ছা, এটা মনে রাখেন। আর ভেইনসের ক্ষেত্রে হচ্ছে এখানে কোনো ভ্যাসোডাইলেটরের ইফেক্ট নেই, এখানে হচ্ছে সিম্প্যাথেটিকটা লার্জ যে ভেইনগুলো আছে, যেমন সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা, এছাড়া লার্জ ভেইনগুলো যেগুলোকে আমরা ক্যাপাসিট্যান্স ভেসেলস বলি, যারা সবসময় তাদের ভেতরে একটা ভালো অ্যামাউন্টের ব্লাড জমা করে রাখে, তাদেরকে সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা কী করবে? মানে ভ্যাসো কনস্ট্রিকশন যখন করবে, তখন ওই যে তার ভিতরে জমে থাকা ব্লাডটা কী হবে? পুশ করে হার্টের দিকে পাঠিয়ে দিবে, ফলে ভেনাস রিটার্ন বেড়ে যাবে। তাহলে দেখেন সিম্প্যাথেটিক স্টিমুলেশন হার্টের উপরে কাজ করে কার্ডিয়াক আউটপুটটা বাড়াচ্ছে, আবার আপনার ব্লাড ভেসেলস, আর্টারি অ্যাজ ওয়েল অ্যাজ ভেইনসের উপরে, লার্জ ভেইনসের উপরে কাজ করে কনস্ট্রিকশন করে পুশিং ইফেক্টের মাধ্যমে ভেইনসে জমে থাকা ব্লাডগুলোকে হার্টের দিকে তুলে দিচ্ছে, ফলে ভেনাস রিটার্ন বেড়ে যাচ্ছে। আর ভেনাস রিটার্ন বাড়লে কি জানি, ফ্র্যাঙ্কেনস্টাইন ল অনুযায়ী কার্ডিয়াক আউটপুটটা বাড়বে। ওকে, একেবারে ক্লিয়ার আপনাদের আশা করি এই দুটো ফিজিওলজি। এখানে একটা বললাম আমি স্প্ল্যাঙ্কনিক এবং পোর্টাল নিয়ে কথাবার্তা কিছু, আর এখানে হচ্ছে যে ইয়োর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হোয়াট উইল ডু অন ইয়োর হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি তাহলে পোর্টাল হাইপারটেনশন বিষয়টা। আমি বলছি যে পোর্টাল হাইপারটেনশনে ব্লাড এই অর্গানগুলোতে আসছে ঠিকই, কিন্তু ডিউ টু অবস্ট্রাকশন ইন পোর্টাল ভেইন অর উইদিন দি লিভার অর হেপাটিক ভেইন, দ্য blood cannot return your systemic circulation at all. ওকে, ভালোভাবে আসতে পারছে না। ওকে, এখন এই পোর্টাল হাইপারটেনশনে একটা ইভেন্ট ঘটে, খুবই ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা হচ্ছে মেইন প্যাথোলজিটা কি, যখনই এই স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশনের ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে ফিরে আসতে পারবে না, তখন কি করবে? তখন দেখেন ব্লাডটা এখানে আটকা পড়ে যাচ্ছে না, এই পোর্টাল ভেইনের মধ্যে, এই লিভারের মধ্যে ব্লাডটা জমে যাচ্ছে। তাহলে দেখেন তো, এখানে ব্লাড যদি জমে যায় তাহলে এখানে প্রেশারটা বেড়ে যাবে না? যেহেতু ব্লাড অ্যাকিউমুলেশন হয়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাবে। আচ্ছা, এখন প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে কি হবে বলেন? এখানে যদি প্রেশারটা বেড়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এই প্রেশারটা ব্যাকওয়ার্ড ট্রান্সমিট করতে করতে এই সিলিয়াক আর্টারি, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, তো একটা সময় প্রেশার বাড়বে না? কারণ এখানে যদি প্রেশার বাড়ে তাহলে ব্লাডটা তো এদিক দিয়েও আর যেতে পারতেছে না, ফলে এই
স্ফ্ল্যাঙ্কিং আর্টারিগুলোতেও প্রেশার বেড়ে যাবে। এখন যখনই এই স্ফ্ল্যাঙ্কিং আর্টারিগুলোতে প্রেশার বাড়ে, এই স্ফ্ল্যাঙ্কিং আর্টারিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি স্পেসিফিক ক্যাপাবিলিটি দিয়ে রেখেছেন। তখন এই স্ফ্ল্যাঙ্কিং আর্টারিগুলো, এটা NCBI রিসার্চে পাওয়া গেছে, তাহলে তখন এই স্ফ্ল্যাঙ্কিং আর্টারিগুলো কি করে, তখন ওরা বেশি বেশি ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স রিলিজ করে, স্পেশালি হচ্ছে নাইট্রিক অক্সাইড স্পেশালি। এবং আপনারা সবাই জানেন এই নাইট্রিক অক্সাইডটা কিন্তু একটা পটেন্ট ভ্যাসোডাইলেটর, তাহলে যখন এই আর্টারিগুলোতে বেশি বেশি, মানে এই আর্টারিগুলোর এন্ডোথেলিয়াল সেল যখন বেশি বেশি নাইট্রিক অক্সাইড সিনথেসিস শুরু করবে, তাহলে আপনি বলেন তো এই সিলিয়াক আর্টারিটা এখন যদি এতটুকু ওয়াইড থাকে, সে এখন ডাইলেট হয়ে এতটুকু হয়ে যাবে না? দেখেন, তার মানে এই আর্টারিগুলো সবগুলো কি হবে, ভ্যাসো ডাইলেশন হবে। এখন আপনি বলেন যদি একটা আর্টারির ভ্যাসো ডাইলেশন হয়, তাহলে সেখানে রেজিস্ট্যান্স কি বাড়বে নাকি কমবে? ভ্যাসোডাইলেশন, ডেফিনেটলি রেজিস্ট্যান্স কমে যাবে। তাহলে রেজিস্ট্যান্স যদি কমে যায়, এওটা থেকে এখন ব্লাড আরও বেশি বেশি আসবে নাকি কম কম আসবে? বেশি বেশি আসবে, কারণ এখন এই আর্টারিটার মধ্যে এই আর্টারি এগুলো সবগুলোর মধ্যে রেজিস্ট্যান্স কমে গেছে। ফলে কার্ডিয়াক আউটপুটটা যখন যাচ্ছিল এওটা দিয়ে, বলবে কিরে এখানে তো রেজিস্ট্যান্স একেবারে নেই, ট্রাফিক জ্যাম নেই। যেমন ঢাকার দিকে বাস দিয়ে আমরা যখন ট্রাভেল করি, বাস যেখানে জ্যাম কম পায় সেদিক দিয়ে ঢুকিয়ে দেয়। এটা কি বাইপাস রোড না মেইন স্ট্রিম রোড, সেটা সে খেয়াল করে না। তখন কার্ডিয়াক আউটপুটের আরও বেশি অংশ কোথায় চলে যাচ্ছে, এই যে পোর্টাল সার্কুলেশনের দিকে চলে যাচ্ছে। কিন্তু চলে গেলে লাভ হবে কি, এখানে এসে তো আর ওরা ব্লক, এখানে এসে তো আর ওরা সামনে যেতে পারতেছে না, কারণ ওই লোকটা কিসের পেশেন্ট, পোর্টাল হাইপার টেনশন। তাহলে বেশি বেশি ব্লাড কার্ডিয়াক আউটপুটে কোথায় এসে জমে যাচ্ছে, এই জায়গাটাতে এসে জমে যাচ্ছে, কিন্তু তারা রিটার্ন করতে পারতেছে না। এখন এখানে ছিল আপনাদের কোয়েশ্চেনটা, যদি তাহলে এখানের মধ্যে এখন সিস্টেমিক ভেইনে যদি ব্লাডটা কম আসে, তার মানে এখান থেকে হার্টেও ভেনাস রিটার্ন কম হবে, কারণ বেশিরভাগ ভেনাস ব্লাডই তো এখানে জমে আছে। তাহলে ভেনাস রিটার্ন কম হবে, কার্ডিয়াক আউটপুট কম হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। কিন্তু না, কারণ আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফিজিওলজি মনে রাখতে হবে। আপনার ইনফেরিয়র ভেনা কেভাতে অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ব্লাড জমা করে রাখছে। এই আপনার এখানের মধ্যে অলরেডি অনেক ব্লাড জমে থাকে, জানেন? এই কারণেই তো আমরা এই সুপিরিয়র ভেনা কেভা বা ইনফেরিয়র ভেনা কেভা লার্জ ভেনগুলোকে কি বলি, ক্যাপাসিটেন্স ভেসেলস। কেন ক্যাপাসিটেন্স ভেসেলস বলছি ওদেরকে, কারণ ওরা অলওয়েজ ওদের মধ্যে একটা ভালো অ্যামাউন্টের ব্লাড জমা করে রাখে, প্রয়োজনে ব্যাংকের মতো যখন দরকার হবে এখান থেকে ব্লাড যেহেতু কম আসছে, সে তার এই যে জমে থাকা ব্লাডগুলোকে পুশিং করে হার্টের দিকে পাঠিয়ে দিবে। তখন হার্ট বেশি বেশি ভেনাস রিটার্ন পাবে, বেশি বেশি ভেনাস রিটার্ন পারলে সে কার্ডিয়াক আউটপুট তখন আরও বাড়িয়ে দিবে। কারণ যখনই এই পোর্টাল সার্কুলেশনে ব্লাডটা জমে যাচ্ছে এবং এখানে ব্লাডটা ব্যাক করতে পারতেছে না সিস্টেমিকে, তখন আলটিমেটলি আপনার ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, ভেনাস রিটার্ন কমে। কিন্তু উইদিন ফিউ সেকেন্ড আপনি এটা নোটিসই করতে পারবেন না, কারণ আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনটা উইদিন ফিউ সেকেন্ড অ্যাক্টিভ হয়ে যায়। সে সাথে সাথে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন অন করে দিবে উইদিন ফিউ সেকেন্ডস। তো আমি একটু আগে বললাম সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন ভেইনগুলোকে কি করে, লার্জ ভেইনগুলোকে ভেনো কনস্ট্রিকশন যখন করবে, এই ভেইনগুলো যখন কনস্ট্রিকশন করবে তাদের ভিতরে জমে থাকা ব্লাডগুলোকে খুব বেশি বেশি পুল করবে। এবং এই ভেইনের মধ্যে কত পার্সেন্ট ব্লাড থাকে জানেন? কত পার্সেন্ট ব্লাড জমা থাকতে পারে? দেখেন, আমি আপনাদেরকে দেখাই, কারণ একটা ভালো অ্যামাউন্টের ব্লাড জমা থাকে আমাদের। দেখেন, অলমোস্ট আপনার এই যে আমাদের ব্লাড ভলিউম কত, আমাদের এই যে ব্লাড ভলিউম 5 to 6 লিটার, হ্যাঁ, এই 5 to 6 লিটারের 84% ব্লাডই এখানে থাকে। দেখেন, সিস্টেমিক সার্কুলেশন এখানে জমে থাকে। ওকে, দেখেন, তাহলে ওরা যদি এই স্টোরেজটাকে হার্টে পাঠিয়ে দেয়, তাহলেই তো আমার ভেনাস রিটার্ন বেড়ে যাবে। ওই যে পোর্টাল সার্কুলেশনে ব্লাড জমে থাকার কারণে ভেনাস রিটার্ন কমার সুযোগ পাবে না, ডিউ টু সিম্প্যাথেটিক রেসপন্স। অ্যাজ ওয়েল অ্যাজ সিম্প্যাথেটিক রেসপন্স আপনার হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দিবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, আবার হার্ট রেট বেড়ে যাবে। ফলে আলটিমেটলি আপনার এখানে কার্ডিয়াক আউটপুট বাড়বে, আর কার্ডিয়াক আউটপুট বাড়লে কি হয়, সিস্টোলিক বিপি বাড়বে। আচ্ছা, ওকে, গেল। এখন আমাকে বলেন ডায়াস্টোলিক বিপির ক্ষেত্রে কী হবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখন আপনারা সবাই জানেন যে ব্লাড প্রেশারটাকে আমরা কি করি, দেখেন আমাদের ব্লাড প্রেশারটা মানে হলো কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট তার মানে ব্লাড প্রেশারের দুইটা কম্পোনেন্টস,
একটা কার্ডিয়াক আউটপুট আর একটা হলো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন সিস্টোলিক ব্লাড প্রেশারটা প্রফেশনাল টু কার্ডিয়াক আউটপুট, মানে কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ইজ প্রফেশনাল টু এই টিপিআর, মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে, এটা মনে রাখেন। তাহলে আমি আপনাকে একটু আগে কী দেখালাম যে ইন পোর্টাল হাইপারটেনশন ডিউ টু সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন ইয়োর ভেনাস রিটার্ন উইল ইনক্রিজ। ভেনাস রিটার্ন সাডেনলি কমবে সেটা নোটিস করার টাইম আপনি পাবেন না। সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন ওই যে ক্যাপাসিটেন্স ভেসেলসগুলোতে জমা থাকা ব্লাডটাকে পুলিং করে হার্টে পাঠিয়ে দিবে, অ্যাজ ওয়েল এজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনটা আপনার ফোর্স অফ কন্ট্রাকশন হার্ট রেট বাড়ানোর মাধ্যমে কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দিবে। এবং এটা সরাসরি রিসার্চে প্রমাণিত, আমরা আলট্রাসাউন্ডগুলো করে বা ফ্লো ইউজ করে এটা দেখেছি এটাকে। এবং এই কারণে বলে পোর্টাল হাইপার টেনশনে কী হয়, হাইপার ডাইনামিক সার্কুলেশন, একটা কথা বলে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়। আচ্ছা, তাহলে যেহেতু কার্ডিয়াক আউটপুট বেড়ে যাচ্ছে, একটু আগে দেখলেন পোর্টাল হাইপার টেনশনে, তাহলে ব্লাড প্রেশার বাড়বে। কোন ব্লাড প্রেশার? সিস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কী হবে? ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ডিপেন্ড করবে কার উপরে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন একটু আগে আমি আপনাকে দেখিয়েছি বিষয়টা, যে কি দেখেন আপনার পোর্টাল হাইপারটেনশনটা যখন হচ্ছে তখন এই আর্টারিগুলো সবগুলো কি রিলিজ করে বলেছিলাম? ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স, স্পেশালি নাইট্রিক অক্সাইড। এখন এরকম পোর্টাল হাইপারটেনশন যখন কন্টিনিউয়াসলি হতে থাকে এই ভ্যাসোডাইলেটর সাবস্টেন্সগুলো এখান দিয়ে তো যেতে পারতেছে না, কারণ এখানে ব্লক। তখন ওরা ব্যাকওয়ার্ড করে ওরা আবার আপনার সিস্টেমিক সার্কুলেশনে ফিরে আসে। কিভাবে? ওই যে পোর্টো সিস্টেমিক শান্ট, তখন কি হয় এখান থেকে ভেইনগুলো যেহেতু এদিকে যেতে পারতেছে না, ওরা ঘুরে ডিরেক্ট এখানে কমিউনিকেশন করবে, এটাকে বলে পোর্টো সিস্টেমিক শান্ট। তখন কিছু বার সামান্য পরিমাণে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে। দ্যাট মিনস এখানে রিলিজ হওয়া ভ্যাসোডাইলেটর সাবস্টেন্সটা আলটিমেটলি দিন শেষে আপনার পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে। ফলে আপনার সব সিস্টেমিক আর্টারিওলগুলো কি করবে বলেন? ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স আর্টারিওলকে কি করে? ভ্যাসো ডাইলেশন করবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে তো ওদের গোডাউনই ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স, তাহলে সব ব্লাড ভেসেলসগুলো যদি ভ্যাসোডাইলেশন করে আলটিমেটলি এখানে রেজিস্ট্যান্সটা কমে যাবে না? এবং দেখেন আপনার পুরো সার্কুলেশন একটা বড় জায়গা হচ্ছে কিন্তু এই ব্লাড ভেসেলসগুলো, তাহলে এখানে যদি রেজিস্ট্যান্স কমে যায়, আবার বললাম ডিউ টু পোর্টো সিস্টেমিক শান্ট, এবং হচ্ছে আপনার লিভার যেহেতু ভালোভাবে এই ভ্যাসোডাইলেটর সাবস্টেন্সগুলোকে ডিগ্রেড করতে পারছে না, বিকজ হি ইজ অর শি ইজ সাফারিং ফ্রম লিভার ডিজিজ, ফলে এই ভ্যাসোডাইলেটর সাবস্টেন্সগুলো আপনার সারা বডিতে ঘোরাঘুরি শুরু করবে। ফলে তারা আপনার হোল সার্কুলেশনের এই যে ক্যাপিলারিগুলো অথবা এই আর্টারিয়ালগুলো, এগুলো সবগুলোকে কি করবে? ভ্যাসো ডাইলেশন করবে। ফলে আলটিমেটলি আপনার বডির টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। আপনি জানেন যে ভ্যাসো ডাইলেশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়। আর একটু আগে বললাম টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায়, যেহেতু ওরা প্রফেশনাল, তাহলে আপনার ডায়াস্টোলিক প্রেশারটাও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে যেহেতু পোর্টাল হাইপারটেনশনের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায় ডিউ টু ভ্যাসোডাইলেটরি অ্যাক্টিভেশন, তাহলে আপনার ডায়াস্টোলিক প্রেশারটাও কমে যাবে। বোঝা গেল কি না? আচ্ছা, তাহলে আপনি এখন সবই আপনার ক্লিয়ার। ওকে, আরেকটা জিনিস এখানে হয়, যেটা কি হয় দেখেন, যখন আপনার এরকম পোর্টাল হাইপারটেনশনটা হচ্ছে, তাহলে পোর্টাল হাইপারটেনশন হওয়ার কারণে আপনাকে আমি কি বললাম দেখেন, এখানে রেজিস্ট্যান্সটা অনেক বেশি কমে গিয়েছে। ফলে কি হবে? ফলে আপনার কার্ডিয়াক আউটপুটের বড় অংশগুলোই এই পোর্টাল সার্কুলেশনে ঢুকে যাবে। কিন্তু বেচারা এখানে যে আরেকজন বসে আছে তার কথা তো আপনার খেয়ালই নাই। সে কে? সে হচ্ছে কিডনি। এই যে ফিগারটা লক্ষ্য করেন, তাহলে আপনার পোর্টাল হাইপারটেনশনের কারণে ভেনাস রিটার্ন বাড়ছে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের কারণে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, কিন্তু বেড়েও লাভ নাই, কারণ ওই বেশি কার্ডিয়াক আউটপুটটাই আবার ভ্যাসোডাইলেশন কারণে কোথায় চলে যাচ্ছে? পোর্টাল সার্কুলেশনে চলে যাচ্ছে। কিন্তু বেচারা কিডনি এখন ব্লাড কম পাচ্ছে। কেন? কারণ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, একটু আগে বলেছিলাম সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন কি করে? রেনাল আর্টারির উপরে তার আবদার বেশি, সেই রেনাল আর্টারিকে ভ্যাসো কনস্ট্রিকশন করে দেয়। ফলে কার্ডিয়াক আউটপুট বাড়লেও এই কিডনি বেচারা এখন ব্লাড ফ্লো কম পাচ্ছে। তাহলে কিডনি যদি ব্লাড ফ্লো কম পায়, কিডনি তো এত পোর্টাল হাইপারটেনশন, ও তো এত এমবিবিএস ডিগ্রি করে নাই, কিডনি বাঁচবে? ও আচ্ছা, কিডনি বুঝবে কি আমি যেহেতু ব্লাড কম পাচ্ছি, আমার কাজ একটাই ওয়াটার অ্যান্ড ফ্লুইড রিটেনশন করা। তখন সে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন করে ফ্লুইড রিটেনশন করে দেখেন ও এই সিস্টেমিক ভেইনে বেশি কি পাঠাবে? প্লাজমা পাঠিয়ে দিবে, ওয়াটার পাঠিয়ে দিবে। এখন একে তো এমনি আমার এখন কি হচ্ছে? কার্ডিয়াক আউটপুট বেশি হচ্ছে এই যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের কারণে, আবার কিডনি তার উপরে এসে ফ্লুইড ওয়াটার রিটেনশন করে আপনার ব্লাড ভলিউমটাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
ফলে এখন আপনার ভেনাস রিটার্ন আরও বেশি হবে নাকি কম হবে? আরও বেশি হবে, কারণ কিডনি ওয়াটার রিটেনশন করে ব্লাড ভলিউম বাড়াচ্ছে। আর এটা গাইডলাইনে সরাসরি লেখা, ব্লাড ভলিউম বেড়ে গেলে আপনারা কি জানেন, ব্লাড ভলিউম বেড়ে গেলে আমাদের ভেনাস রিটার্ন বেড়ে যায়, তাহলে এখন কার্ডিয়াক আউটপুট আরও বাড়বে। এই যে হাইপার ডাইনামিক সার্কুলেশন, কিন্তু হাইপার ডাইনামিক সার্কুলেশন কার্ডিয়াক আউটপুট যতই বাড়ে লাভ নাই, কারণ এখানে কন্টিনিউয়াসলি ভ্যাসোডাইলেশন হচ্ছে ডিউ টু ভ্যাসোডাইলেটরি সাবস্টেন্স রিলিজ। ফলে কিডনি আবারও কম ব্লাড সাপ্লাই পাচ্ছে, সে তার কাজ করেই যাচ্ছে। ফলে কি হচ্ছে, আলটিমেটলি ভেনাস রিটার্ন বাড়তেছে, কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, ফলে সিস্টেমিক ব্লাড প্রেশার বাড়তেছে। আর যেহেতু পেরিফেরাল সার্কুলেশনে ভ্যাসোডাইলেশন হচ্ছে, ফলে টিপিআর কমে যাচ্ছে, আর টিপিআর কমলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে। ওকে, মিন আর্টারিয়াল প্রেশারটার কি হবে এখানে বলেন তো? মিন আর্টারিয়াল প্রেশার, ইয়েস, সেটা বলার আগে আমি আপনাদেরকে একটা ম্যাথ দেখেন, এটা যদি আপনারা বুঝেন একেবারে ক্লিয়ার। দেখেন, একটা হেলদি পার্সনের 120 মিলিমিটার মার্কারি সিস্টোলিক আর ডায়াস্টোলিক হচ্ছে 80, তাহলে তার মিন আর্টারিয়াল প্রেশারটা হবে 80 + 1/3 অফ পালস প্রেশার, মানে আসে 93। ওকে, আচ্ছা, এখন আমি কি করলাম দেখেন, আমি এই পার্সনটার সিস্টোলিক ব্লাড প্রেশারটা 10 বাড়িয়ে দিলাম, 130, ডায়াস্টোলিকটা চেঞ্জ করিনি। এখন তার মিন আর্টারিয়াল প্রেশার হচ্ছে 96। তাহলে দেখেন, সিস্টোলিক ব্লাড প্রেশার 10 বাড়ালাম, ফলে মিন আর্টারিয়াল প্রেশারটা কত বাড়ছে? 93 থেকে 96 হয়ে গেছে, মানে অলমোস্ট আপনি 3 ধরেন না, 3 বেড়ে গেছে। আচ্ছা, এখন আমি দেখবো ডায়াস্টোলিক বাড়ালে কি হয়। এখন দেখেন, আমি সিস্টোলিক চেঞ্জ করি নাই, ডায়াস্টোলিকটা 10 বাড়িয়ে দিয়েছি, 80 থেকে 90 করে ফেলছি। দেখেন, যখন 80 ছিল তখন আমার মিন আর্টারিয়াল প্রেশার ছিল 93, আর এখন যখন 90 তখন আমার মিন আর্টারিয়াল প্রেশার হচ্ছে 100। দেখছেন? তাহলে দেখেন, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ালে মিন আর্টারিয়াল প্রেশার বেড়েছিল 3, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ালে মিন আর্টারিয়াল প্রেশার বাড়লো কত? প্রায় 7-এর কাছাকাছি, আর এখানে বেড়েছিল 3। তাহলে বলেন তো, আপনার মিন আর্টারিয়াল প্রেশারটার উপরে কার রোল বেশি, ডায়াস্টোলিক নাকি সিস্টোলিক? এটা একটু বুঝতে হবে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে হচ্ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়লে আপনার মিন আর্টারিয়াল প্রেশারটা বেশি বাড়বে, আর সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লে আপনার মিন আর্টারিয়াল প্রেশারটা বাড়বে, তবে কম বাড়বে। আচ্ছা, এখন পোর্টাল হাইপারটেনশনে আপনার ব্লাড পিকচার কেমন হয় অলরেডি আপনি বুঝে গেছেন যে পোর্টাল হাইপারটেনশনে কি হয়েছিল। দেখেন, সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়েছিল, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমেছিল। দেখেন, সিস্টোলিক ব্লাড প্রেশার আমি এখানে 130 লিখলাম, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 70 লিখলাম। তাহলে এই লোকটার মিন আর্টারিয়াল প্রেশারটা আপনি হিসাব করেন কত হবে, 70 + 1/3 অফ মানে পালস প্রেশার। তাহলে আলটিমেটলি আপনি ক্যালকুলেশন করলে দেখবেন 90 আসে, মিন আর্টারিয়াল প্রেশার 90 আসে। কিন্তু নর্মাল কত? 93 ছিল না নর্মালি। দেখেন, যখন 120/80 হয় তখন মিন আর্টারিয়াল প্রেশার 93, কিন্তু এখন পোর্টাল হাইপারটেনশনের কারণে যখন আমি কি করলাম, সিস্টোলিক বাড়িয়ে দিলাম, ডায়াস্টোলিক কমিয়ে দিলাম, হয়ে গেছে 90। দেখেন, তাহলে মিন আর্টারিয়াল প্রেশারটা 93 থেকে 90 হয়ে গেছে, কমে গেছে। এই কারণেই পোর্টাল হাইপারটেনশনে যেহেতু সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে, তাই মিন আর্টারিয়াল প্রেশারটা কমে যায়। আশা করি আপনাদের অ্যান্সারটা পেয়েছেন। ঠিক আছে, এখন আপনাদের কাছে আমি আরেকটা কুইজ রেখে যাচ্ছি। এরকম কি ব্লাড প্রেশারটা এরকমই থাকবে, নাকি প্রোগ্রেসিভলি কন্টিনিউয়াসলি যখন পোর্টাল হাইপারটেনশন হচ্ছে হাইপারডাইনামিক সার্কুলেশন হচ্ছে, তারপরে ব্লাড প্রেশার কি এরকম একই রকম ব্লাড প্রেশার পিকচার পাবো, নাকি কোনো চেঞ্জ আসবে? আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।